জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় আলোচনায় ভ্যারিয়েন্ট ভ্যাকসিন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, এবং আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায়। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কমান্ডার অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, চাইলে অনুষ্ঠানে আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন প্রাসঙ্গিক প্রশ্ন। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমে জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় আলোচনায় ভ্যারিয়েন্ট ভ্যাকসিন। আমরা যেই মুহূর্তে কথা শুরু করছি তার ঠিক কিছুক্ষণ আগে বাংলাদেশে ফাইজারের ভ্যাকসিন এসে পৌঁছেছে, এবং ভ্যারিয়েন্ট নিয়ে তো আমরা আলাপ করছি। সার্বিকভাবে যদি আলোচনাটি শুরু করেন। আমি ছোট ছোট করে কয়েকটি বিষয় আপনাকে উপস্থাপন করি। পেশাগতভাবে আমি একজন সিনিয়র ফার্মাসিস্ট বাংলাদেশে, এবং এই পেশার সাথে আমি 32 বছর ধরে রয়েছি। আমার যতটুকু আমার অভিজ্ঞতা, আমার যতটুকু লেখাপড়া, সেটাই আমি আপনার সামনে ছোট ছোট করে উপস্থাপন করি। ভ্যাকসিনেশন কার্যক্রম এটা একটি বলতে গেলে জটিল প্রক্রিয়া। ভ্যাকসিন উৎপাদন যেমন খুব কঠিন কাজ, ভ্যাকসিন বিতরণ সংরক্ষণ সেটাও একটা জটিল কাজ। সেই ব্যাপারে আমাদের সকলেই কিন্তু এটা মনে রাখা দরকার যে বাংলাদেশ যখন 7ই ফেব্রুয়ারিতে প্রথম গণটিকা কার্যক্রম শুরু করলেন মাননীয় প্রধানমন্ত্রী, তখন পৃথিবীতে 132টি দেশ কোনো ভ্যাকসিনই পায়নি। আবার যদি আপনি হিসেব করে দেখেন, 4 মে পর্যন্ত যে তথ্য, সেই তথ্য আমি একটি যদি উল্লেখ করি দর্শকদের সামনে, 4 মে পর্যন্ত সারা পৃথিবীতে 10টি মাত্র ধনী দেশ যারা 80% ভ্যাকসিনেশন সম্পন্ন করতে পেরেছে তার জনসংখ্যার। বাদ বাকি পৃথিবীর প্রায় দেশই প্রথম ডোজটি আপনার 8% বেশি করতে পারেনি। অতএব এটা বৈশ্বিক বাস্তবতা। আর আপনি খুব ভালো করে জানেন, কোভিড-19 যেটা করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস বলছি, এটা নিজে একটা প্রহেলিকা, মানে রূপান্তর, ভয়ঙ্কর রকম রূপান্তর বিভিন্ন ক্ষেত্রে ঘটছে। আমরা তো গণমাধ্যমে আপনাদের কল্যাণে দেখতে পাচ্ছি যে ব্রাজিল ভ্যারিয়েন্ট, নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট, দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্ট, ইংল্যান্ড ভ্যারিয়েন্ট, ভারতের ভ্যারিয়েন্ট, এইগুলো ভ্যারিয়েন্টগুলো কিন্তু আমরা দেখছি। এবং ভিয়েতনামে গত 2-3 দিন আগে যে ভ্যারিয়েন্টটি কথা বলছেন তারা বলছেন ইংল্যান্ডের ভ্যারিয়েন্ট এবং ভারতের ভ্যারিয়েন্ট সংমিশ্রণ একটা হাইব্রিড ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে, যে কারণে তাদের যে জনসংখ্যার উপরে তারা যে কাজ করছেন, কেননা ভিয়েতনাম সেই রাষ্ট্রের একটি রাষ্ট্র যে রাষ্ট্র করোনা সংক্রমণ মোকাবেলায় তারা দক্ষতার পরিচয় দিয়েছিল। যে কটা হাতে গোনা দেশ বলা হতো, সেখানে হোচিমিন শহর এখন প্রতিটা নাগরিককে টেস্ট করাবে, করোনা টেস্ট করাবে। এখন ভ্যাকসিন প্রসঙ্গে আসি। আমাদের সামনে পৃথিবীতে ভ্যাকসিন কয়টি এসেছে? প্রথম যে ভ্যাকসিনটি একটা বাংলাদেশে কোভ্যাক্সের, যেটা আমরা 6,80,00,000 ভ্যাকসিন পাওয়ার কথা, তার 1,06,022টি ভ্যাকসিন এসেছে। এটা আমাদের 6,80,00,000 পাওয়ার কথা। এবং কোভ্যাক্স কি? কোভ্যাক্স আসলে বৈশ্বিক উদ্যোগ। বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল কিংবা মধ্য দুর্বল, একটু সক্ষমতা আছে, সব দেশের গরিব দেশের জন্য এই উদ্যোগটি। লক্ষ্য করে দেখবেন, আমরা যখন 7ই ফেব্রুয়ারিতে প্রথম গণটিকা কার্যক্রম শুরু করেছি এবং ভ্যাকসিন রোল আউট করেছি, তার 1 সপ্তাহ পরে 23শে ফেব্রুয়ারিতে প্রথম কোভ্যাক্স কিন্তু ঘানারে ভ্যাকসিন দেয়। এবং বাংলাদেশ যে প্রায়োরিটি লিস্টে ছিল, কেননা তার কারণটি হচ্ছে 4 এপ্রিল গত বছরের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভ্যাকসিন সামিটের একজন অন্যতম উদ্যোক্তা ছিলেন, যেটা ইংল্যান্ড আয়োজন করেছিল। সারা পৃথিবীর সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল এই ভার্চুয়াল মিডিয়াতে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আসেন আমরা ভ্যাকসিন জাতীয়তাবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। ধনী দেশগুলো ভ্যাকসিন পাবে, গরিব দেশগুলো পাবে না। সেই জায়গার থেকে আমাদের উত্তরণের জন্য আসেন আমরা সবাই মিলে তহবিল গঠন করি। সেই তহবিল বাংলাদেশে প্রথম ওই সময় $50,000 প্রথমে টোকেন পার্টিসিপেশন দেওয়া হলো। এখান থেকে কিন্তু কোভ্যাক্স যাত্রা বিস্তৃত হলো।
অত বিস্তৃত না বললেও আমি যেটা বলি, আমাদের সামনে প্রথম আসলো ফাইজার বায়োনটেকের, তারপরে আসলো মডার্না, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা FDA অনুমোদন দিল, এবং পরবর্তীতে আসলো যেটা অক্সফোর্ডের যে ইউনিভার্সিটির সাথে ব্রিটিশ সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার, তার যে প্রকল্পটি, সেই প্রকল্পটির অনুমোদন হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং FDA এর অনুমোদন পেল। জনাব সুভাষিং রায়, আপনি বলবেন, আমি শেষ করতে একটু যুক্ত করে এর আপনার কথাটি অবশ্যই শেষ করবেন আপনি। আমি যেহেতু এই ভ্যাকসিন নিয়ে আলোচনা হচ্ছে এবং ভ্যাকসিন নিয়ে আলোচনা হলেই খুব সচরাচরই যে আলোচনাটি চলে আসে এবং সরকারের সমালোচনার কথা বলা হয়, অনেকেই বলেন যে কেবলমাত্র একদিকে থাকার কারণে পরবর্তীতে সরকারের যে সমস্যা, মানে টিকা প্রাপ্তির ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছে একটি উৎসের উপর নির্ভরশীল। এই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় কিনা, মানে এই যুক্তিটি কতটা যুক্তিযুক্ত? সেটি হচ্ছে আপনি যে অনুমোদনের কথা বলছিলেন, অন্যান্য যেই টিকা আমরা এখন পেতে যাচ্ছি বা যেই উৎসগুলো এখন আমরা তল্লাশি করছি, আগে বা প্রথম দিকে সেই উৎসগুলোর ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেরকম অনুমোদন ছিল না বলেও আমরা সেই জায়গায় যেতে পারিনি কিনা, সেই বিষয়টিও যদি একটু বলেন। আমি একেবারে খুব ছোট করে বলি এবং একেবারে খুব সহজভাবে যেটা বলি, আমাদের সামনে অসংখ্য ভ্যাকসিন কিন্তু এখনো নাই। ফাইজার বায়োনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকার যেটা সিরাম ইনস্টিটিউট থেকে তৈরি হয়েছিল, যেটাকে কোভিশিল্ড নামে এসেছে। এরপরে হচ্ছে চীনের দুটো ভ্যাকসিন, একটা হচ্ছে সিনোফার্ম, একটা হচ্ছে সিনোভ্যাক। তারপরে আসলে রাশিয়ার যে ভ্যাকসিনটি এখন 62 দেশে কিন্তু তাদের প্রয়োগ হয়েছে, স্পুটনিক ভি। এবং আপনি লক্ষ্য করে দেখবেন, আজ থেকে 15 দিন আগে প্রথম আলোতে অর্থ বাণিজ্য পাতা একটা শিরোনাম হয়েছিল, বিশ্ব ব্যাংক এবং ADB তারা যে 12,000 কোটি টাকা দিবে বাংলাদেশের এই ভ্যাকসিনেশন কার্যক্রমে সহায়তা করবার জন্য। 4,250 কোটি টাকা বিশ্ব ব্যাংক আর 8,000 কোটি টাকা হচ্ছে ADB। তারা শর্তই দিয়েছে যে তারা শুধুমাত্র সিনোফার্মের ক্ষেত্রে অর্থ বরাদ্দ করতে পারবে, কারণ তারা রাশিয়ার যে ভ্যাকসিন স্পুটনিক ভি, সেক্ষেত্রে তারা বিনিয়োগ করবে না, অর্থ দিবে না। কারণটা হচ্ছে এটা বিশ্ব স্বাস্থ্য অনুমোদন পায় নাই। তাহলে আমার হাতে গোনা ভ্যাকসিন, কিন্তু আপনি মেরিল্যান্ডের যে ভ্যাকসিনটি নোভাভ্যাক্স, সেটার কথা তো আমরা এই পৃথিবীতে আলোচনার মধ্যে কিন্তু নাই। 1, 2, জনসন এন্ড জনসন অনুমোদন হয়েছে, যেটা 1 ডোজের ভ্যাকসিন। সেই ভ্যাকসিন কিভাবে উপলব্ধ হয়েছে এগুলো আমরা সব জানি, এবং কার্যক্রমগুলো, তাদের উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন সক্ষমতা সব লাইনে কথা বলে আছে। তা স্বাভাবিক কারণে আমাদের সামনে কিন্তু অসংখ্য ভ্যাকসিন নাই। আমরা বলেছি, যখন আমরা 7 ফেব্রুয়ারিতে রোল আউট করলাম, ঠিক সেই সময়টাতে আমাদের সামনে ভ্যাকসিন কিন্তু ছিল না। এমনকি সিনোফার্ম যেটা আমরা কিনছি 3 কোটি ডোজ এবং 1.5 কোটি ডোজ প্রথমে, তার পরবর্তীতে আরো 1.5 কোটি, সেই ভ্যাকসিন গুলো আমার তখন কিন্তু অনুমোদনের প্রক্রিয়া ছিল না। এবং বিশ্বের বহু দেশে, বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে, মধ্যপ্রাচ্যে কয়েকটি দেশ কিনে আবার ফেরত দিয়েছে, কিংবা তারা কার্যক্রম করছে না, কারণ তাদের এফিকাসি নিয়ে তাদের নানান রকম সন্দেহ ছিল। এরকম একটি জায়গায় বিশ্ব স্বাস্থ্যের অনুমোদন ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা এই প্রক্রিয়ায় যাবে না। এখন কথা হচ্ছে, আমি কি বিশ্ব ব্যাংকের ADBর কথাই কি আমরা এই মানুষের জনস্বাস্থ্য নিয়ে কাজ করব? অবশ্যই না। বিশ্ব ব্যাংকের কথাই সব যদি করতামই, তাহলে তাদেরকে চ্যালেঞ্জ করে আমি আজকে পদ্মা সেতুর কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে চলে যেতে পারতাম না। এটা আমাকে মানতে হবে। সেই জায়গায় আমাদের সামনে যে ভ্যাকসিন গুলো কয়টা আছে, অনেকেই বলেন একাধিক উৎসের সন্ধান করা উচিত ছিল। আমার জানতে খুব মানে আমি আগ্রহী এবং বুঝতে আগ্রহী আমি সেই উৎসগুলো কোথায় কোথায় ছিল। কারণ এমন নাই, অসংখ্য ভ্যাকসিন সারা পৃথিবীতে এসেছে। পৃথিবীতে 179টি প্রকল্প চালু হয়েছিল। ফার্স্ট ফেজ কমপ্লিট করেছে কতটা, সেকেন্ড ফেজ কতটা, এটা কিন্তু সবাই আমরা জানি কম বেশি গত 1.5 বছরে। আমি শেষ করছি জায়গাটায়, আপনি যদি ওই যে আমাদের 6,80,00,000 কোভ্যাক্সের যে প্রকল্প ভ্যাকসিন, যেটা 1,06,022টি ভ্যাকসিন এসেছে বাংলাদেশে, 6,80,00,000 যদি একবারে পেতাম, 3 কোটি যেটা আমরা কিনেছি সিরাম ইনস্টিটিউট থেকে, সেটা যদি পেতাম, তাহলে 9,80,00,000 একবারে পেলে কি ভ্যাকসিন কার্যক্রম চালাতে পারতাম? কারণ এটা শেলফ লাইফ আছে। মনে রাখা দরকার, অ্যাস্ট্রাজেনেকার যখন এই ভ্যাকসিনটি যখন অনুমোদন হয়েছে, তার প্রায় কাছাকাছি সময় কিন্তু সারা পৃথিবীতে এই ভ্যাকসিন পৌঁছে গেছে। তার মানে কি, তারা একটা বিজনেস রিস্ক নিয়েছিল। ফাইজার বায়োনটেকও বিজনেস রিস্ক নিয়েছিল। তারা একদিকে 3rd ফেজ কমপ্লিট করেছে, এদিকে উৎপাদনে গিয়েছে।
তা এই রিস্কটা নেওয়ার পরে তখন যে 1.5-2 মাস তারা ওই প্রোডাকশনটা হচ্ছে, তার মানে কি 6 মাসের শেলফ লাইফ যদি হয় তাহলে 4 মাস মাত্র আপনার শেলফ লাইফ থাকবে। সেখানে বাংলাদেশে এসে তো দেশে যদি ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হয় তাহলে আমাকে 4 মাস 5 মাসের মধ্যে ওই ভ্যাকসিন গুলো কিন্তু মানুষের শরীরে প্রবেশ করতে হবে, এটা মাথায় রাখা দরকার। অতএব আমি এত যদি বিশাল সংখ্যক ভ্যাকসিন, একসাথে নষ্ট এত হবে, বিপুল সংখ্যক ভ্যাকসিন কি আমাদের দেওয়ার মতো সেই লোকবল বা সেই লোকবল ছাড়াও আপনি একসাথে তো করতে পারছেন না। সেই সেটি করতে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে ভ্যাকসিন কার্যক্রম যে গতিময়তার সাথে বাংলাদেশে শুরু হয়েছিল সেই জায়গায় কিছুটা সেট পড়েছে, কিছুটা ছন্দপতন হয়েছে। এখন অনেকে প্রশ্ন তুলছেন, ওই একটা কথা একটি বাক্য শেষ করি, মিসম্যাচিং করা যাবে কিনা। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যারা নিয়েছিলেন বাংলাদেশে কোভিশিল্ড, দ্বিতীয় ডোজ যে এক ডোজ যারা নিয়েছিলেন 56 লক্ষ, বাদ বাকি 14 লক্ষর যে ঘাটতির জায়গাটি, এটা নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে। এর মাঝে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের অতিরিক্ত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রয়েছে, কানাডায় রয়েছে, বেশ কয়েকটি দেশে রয়েছে। সেই দেশের কাছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তাদের বলা হয়েছে এই ভ্যাকসিন গুলো আমাদের কিন্তু অন্তত 14 লক্ষ মানুষকে যদি আমরা সম্পূর্ণ করতে পারি সেই জায়গা নেওয়া উচিত। এমনকি ভারত সরকারকে বলা হয়েছে কিছু না হলেও আপনারা শুভেচ্ছা হিসেবে, কারণ শুভেচ্ছা হিসেবে ইতিমধ্যে আমরা 32 লাখ ভ্যাকসিন পেয়েছি এবং তার সাথে 1 লাখ পরে যোগ হয়েছে। বাংলাদেশে 1,02,00,000 ভ্যাকসিন কোভিশিল্ড থেকে এসেছে। সারা পৃথিবীতে 76টি দেশের সাথে তাদের চুক্তি হয়েছিল। কিন্তু আজকে যে মহাবিপর্যয়, ভারতের করোনা সংক্রমণের ভয়ঙ্কর অবস্থা, গণসমাধি, গণচিতা এবং প্রতিটা নদীতেই লাশ ভেসে আসছে, এরকম একটা পরিস্থিতিতে তার সাথে যোগ হয়েছে আবার ব্ল্যাক ফাঙ্গাস এবং 12,000 রোগী শনাক্ত হয়েছে। মেডিকেলের সাথে যারা যুক্ত, যারা চিকিৎসা বিজ্ঞানে যুক্ত, ওষুধ বিজ্ঞানে যুক্ত, তারা বলছে অতিরিক্ত স্টেরয়েডের ব্যবহারের কারণে এই রোগটির প্রাদুর্ভাব ঘটেছে। আমি আসবো আপনার কাছে, অনেকগুলো বিষয় কিন্তু আমাদের সামনে আছে। ভ্যাকসিনেশনের যে ব্যাপারটি, এটা আমাদের সহজ সরল বোঝা দরকার। জি, অসংখ্য ধন্যবাদ। আমি কমান্ডার সাব্বির আহমেদের কাছে যাব। কমান্ডার সাব্বির আহমেদ, শুনতে পাচ্ছেন? কমান্ডার সাব্বির আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? সম্ভবত ওনার সংযোগে সমস্যা হচ্ছে। আমরা হাবিবুর রহমান হাবিব, যে বিষয়টি জনাব সুভাষ সিংহ রায় বলছিলেন, এই যে টিকা কার্যক্রমের যে ব্যবস্থাপনা এবং ভ্যাকসিন এই ভেরিয়েন্টের যে প্রভাব প্রতিনিয়তই ঘটছে, সার্বিকভাবে সরকারের আসলে যে করণীয় যা ছিল তা কি ঠিকভাবে করতে পারলো কিনা, মানে কোন কোন জায়গায় আপনারা অসঙ্গতি দেখেন কিংবা কোন কোন জায়গায় মনে করেন যে আরো দক্ষতার সাথে করা যেত? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশস্ত্র সালাম, শুভেচ্ছা, বিজ্ঞ আলোচক বৃন্দকে আমার পক্ষ থেকে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমে আসলে আমার মনটা খুব বেশি ভালো না। কারণ অনেকগুলো বিপর্যয় আমার জীবনে নেমে এসেছে। ঈদের আগে বাড়ি যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি আমার সহধর্মিণী, যার কারণে আমি রাজনীতি এত ভাবে করতে পেরেছি নিশ্চিন্তে। নাজমা হাবিব, সে আজকে একদম বিছানায়, সে আমি স্ট্রোক করেছে। আমার বোন একটা হাসপাতালে, ছোট বোন। সবকিছু মিলিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি রাজনীতি করি, উনি করোনামুক্ত হয়েছেন বাট এখনো আশঙ্কামুক্ত নন। সবকিছু মিলিয়ে অনেক লোক চোখের সামনে থেকে মারা গিয়েছে, স্মৃতিগুলি চোখের সামনে ভেসে উঠছে। এই জন্য মনটা চাই, মানে সব দিক থেকে খুব খারাপ। যারা মারা গিয়েছেন তাদের প্রতি আত্মাকে শ্রদ্ধা নিবেদন করছি। যারা অসুস্থ আছেন তারা সুস্থ হয়ে উঠুক, আর আমাদের যারা এখনো হয়নি তারা যেন আল্লাহ আমাদের হেফাজত করে। তারেক রহমান, আমরা সহ, আপনি সহ। সুভাষের একবার উনি আক্রান্ত হয়েছে, আর যেন না হয়। আসলে সুভাষ সিংহ রায় ওষুধ শিল্পের সঙ্গে অনেকদিন ধরে জড়িত। ভ্যাকসিন কোন দেশে উৎপাদিত হয়েছে, কতখানি উৎপাদিত হয়েছে, এটা তার সাবজেক্টের মধ্যে পড়ে। সে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এই বর্ণনার ক্ষেত্রে আমি তার সাথে না, এই প্রশ্নে এই ব্যাপারে আমি তার সাথে কোনো দ্বিমতে যাব না। এই ক্ষেত্রে সে আমার চেয়ে অনেক বেশি অগ্রগামী। আমার প্রশ্নটা হলো অন্য জায়গায়, সেটা হলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে প্রশ্নটা করেছেন। আসলে এটা একটা অজানা জিনিস, তো কোনো দেশেরই এটা জানার, এটা এই আনকমন সাবজেক্ট এটা। তো আমাদের দেশের সরকার যখন একটি মাত্র আইসিডিআর এর যখন টেস্ট করার সুযোগ ছিল, তখন থেকে করোনাকে আহ্বান জানিয়েছিল যে আমরা প্রস্তুত, তুমি আসো। এবং আমাদের
আমেরিকার সাধারণ সম্পাদক কাদেরও বলেছিলেন যে করোনা আসছে আমরা শক্তিশালী। অনেকে বিভিন্নভাবে রাজনৈতিক বক্তব্য দেওয়ার মতো বলেছেন আমাদের প্রধানমন্ত্রী থাকা অবস্থা আসবে না, কিন্তু করোনা শেষ পর্যন্ত আসলো। কিন্তু করোনাকে আমরা কিন্তু আটকে রাখতে পারতাম যদি কিনা আমরা সচেতন হতাম। বিশেষ করে ইতালি থেকে যখন লোকজন আসলো এবং চায়না থেকে যখন আসলো, এই দুই জায়গার লোককে যে প্রথমে ওরা এয়ারপোর্টে আটকাতে পারতাম, তাদের চায়না থেকে ভালো- যখন এসেছে তখন বোধহয় আমরা মোটামুটি করেছিল। ঠিকভাবে সেই ব্যবস্থাপনা সেই ব্যবস্থাটা করতে মোটামুটি পেরেছিলাম। ছিল হাজি ক্যাম্পে রেখে। কিন্তু ইতালি থেকে যখন আসলো তাদের সেই মতো ব্যবস্থা, তারা থাকা খাওয়া, সেই ভালো পরিমাণ, ভালো থাকার ব্যবস্থা, ভালো খাওয়ার ব্যবস্থা করে তাদেরকে যদি রেখে যদি 14 দিন পর ছেড়ে দিতে পারতাম, তাহলে আমরা অনেকখানি রক্ষা পেতাম। এবং চিটাগাং বা বিভিন্ন বন্দর যেগুলি আছে যেখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল, সেই জিনিসগুলিকে আটকালে আমরা অনেকখানি রেহাই পেতাম। তারপরে যখন সংক্রমিত হতে আমরা দেখলাম যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চিটাগাং, তখন কিন্তু আমি কেন অনেকে আমরা শোতে বলেছি সারা বাংলাদেশের দরকার নেই, এই 4টি জায়গায় থেকে কোনো লোক 1 মাসের মধ্যে বা 23-25 দিনের ভিতরে বেরোতে দিবেন না। 15 দিন তো না, 5 দিন 7 দিন বাইরে যাবেন, যত লোক আসুক, কিন্তু আর বের হতে পারবেন না। তাহলে কিন্তু এটা সংক্রমিত হওয়ার সুযোগ ছিল না। তাহলে সরকারকে সারা দেশব্যাপী আপনার লকডাউন বলেন, বিশেষ ছুটি বলেন, ঘরে থাকার জন্য আহ্বান কোনো করা লাগতো না। এখনো চলছে কিন্তু সেই বিধিনিষেধ। অর্থনীতি স্থবির হতো না। আপনি প্রথম ঢেউয়ের কথা বলছেন, হ্যাঁ, প্রথম থেকে বলতে, প্রথম থেকে যে আমাদের মিসম্যানেজমেন্ট, যেটা আমি বলছি আর কি। কিন্তু মোটামুটি তো প্রথম ঢেউটা সরকার সাফল্যের সাথে মোকাবেলা করতে পেরেছে। সাফল্যের সাথে সরকার সাফল্যের সাথে মোকাবেলা করে, এটা যে কোনো কারণে হোক আল্লাহ পাক আমাদের রক্ষা করেছে, অথবা দুর্বল মানে এখন যেটা আসছে এই যে আমার এইবারে ব্ল্যাক, যেটা ব্ল্যাক, ইয়েলো বিভিন্ন নাম ধারণ করতেছে, সেটা তো ফাঙ্গাস কিংবা ভেরিয়েন্ট, ভারতীয় ভেরিয়েন্ট যেগুলো ফাঙ্গাস বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতেছে। তো আমাদের বাংলাদেশে তখন যে রেখেছিল সেটা হয়তো দুর্বল ছিল, সেটা আমরা দেখেছি যে একজন হওয়ার পর 10 দিন 15 দিন বেঁচে থাকছে, চিকিৎসা সেরে গেছে। এখন তোমার কিছু ভারতে কিছু হচ্ছে যে হওয়ার সঙ্গে সঙ্গে 4 ঘন্টার ভিতরে মারা যাচ্ছে। এই জন্য বলছি যে বাংলাদেশে যেটা এসেছিল সেটা দুর্বল ছিল। সবকিছু মিলে আমরা অন্য দেশের মতো যে ডেইলি 200, 300, 500 লোক মারা যায়নি। আর শনাক্তর ক্ষেত্রে যে জিনিসটাই বলবো যে আমরা আসলে এই পর্যন্ত পৃথিবীতে মানে সবচেয়ে আমরাই এত প্রায় 17 কোটি যদি আমরা ধরি, 17 কোটি লোকের মধ্যে মাত্র 60 লক্ষ মানুষকে আমরা টেস্টের আওতায় নিয়ে আসতে পেরেছি। অথচ প্রথমেই আমাদের স্লোগান ছিল টেস্ট টেস্ট টেস্ট। সেই জায়গাটা আমরা 100%-এর ভিতরে 100% আমরা ব্যর্থ। এবং দেখেন এখন পর্যন্ত, আমি কালকে গিয়েছিলাম আপনার এসি টেলিভিশনে, বেলাল সাহেব আমাকে বললো যে আমি টেস্ট করাবো, ফোন করলাম এক জায়গায়, পাত্তাই দিল না। পর আরেক জায়গায় ফোন করলাম, সেখানে বলে ঠিক আছে আসেন। 4,500 টাকা আমার লেগেছে, 6,000 টাকা না, আমাকে 1,500 টাকা কনসিডার করেছে। তো একটা টেস্ট মানে বেসরকারি, হ্যাঁ, টেস্ট করা 3,500 থেকে মিনিমাম 3,500 বা 6,000 মানুষ কোথায় টাকা পাবে? আপনার সরকারি জায়গায় যাবেন, সরকারি হাসপাতালে ব্যবস্থা 102 আছে, সেখানে অনেক জটিলতা গ্রামের সাধারণ মানুষের পক্ষেও। তারপরে আপনার করোনাকালীন সময় মানে এই লকডাউন, যেটা বাইরে থেকে গাড়ি আসতে পারে না, আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে আগে 10 টাকা বাস ভাড়া যেতে পারতেন, সেখানে আপনার লাগে 200-300 টাকা স্কুটার ভাড়া বা সিএনজি ভাড়া, যাই হোক। যে কারণে এখানে টেস্ট হচ্ছে না, খুব কম। এবং ল্যাব একটা করে হতে হতে এখন সুন্দর 300-400 জায়গাতে নাকি টেস্ট হয়। তা কিন্তু টেস্ট এ পর্যন্ত আমার 36-34 লাখের হাজারের উপর কিন্তু ওঠে নেই। অথচ ভারতে মাঝখানে আমাদের 3 লাখ 4 লাখ পর্যন্ত আক্রান্ত হলো। আমাদের লোক সংখ্যা বেশি, তারা টেস্টও করে 10-12 লক্ষ। আমরা কিন্তু সেই জায়গায় যেতেই পারি, এই জায়গায় আমরা ব্যর্থ। কার শরীরে আছে আর কার শরীরে নাই। আজকে দেখেন চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, রাজশাহী, সাতক্ষীরা মানে আমরা 60% উপরে, চাঁপাইনবাবগঞ্জের সেদিন ওরকম 52-53%। এই যদি অবস্থা হয়ে থাকে, তাহলে এইটা যে ছড়াবে না। তারপর এখন সবচেয়ে বড় বোকামি করছে কোনটা, বাসে ধরেন এই বাসগুলি যদি চলতো, এখন বাস চলতেছে কিন্তু, এখন চূড়ান্ত সংক্রমণ, রাজশাহী থেকে বাস আসতেছে, এখন 7টা জেলা এখন তারা ওখান থেকে হয়তো আসতে দিচ্ছে না, ওখান থেকে রাজশাহীতে আসতেছে। তো এখন এই যে অব্যবস্থাপনা, প্রথম থেকে যদি এগুলি সরকার আটকাতো, তাহলে আমার সারা বাংলাদেশে 15 দিন দেওয়া লাগতো, 15 দিন না, ওই যেটা রিলিফ দেওয়া, যেটা আমার সারা বাংলাদেশের এই 36 লক্ষ লোককে 50 লাখ লিস্ট করা লাগতো না। আমি এই কয়টা জায়গায় আমি আটকে রাখতাম, তাহলে এদের খাওয়া দাওয়া দেওয়ার সুবিধা হতো, পুলিশ প্রশাসন কম লাগতো। তাহলে তারপরে আবার কত করে সিদ্ধান্ত দেখেন, সরকার অফিস আদালত খোলা রাখলো,
বেসরকারি অফিস খোলা, সরকারি অফিস বন্ধ। এখন আপনার হ্যাঁ, মসজিদে নামাজ পড়া, 5 তলা মসজিদে 5 জন, 10 ফুট বা 12 ফুট মসজিদে 5 জন, 10 জন জুমার নামাজ, 12 জন তারাবির নামাজ। খামখেয়ালি পানা। ব্যাংকের আপনি ব্রাঞ্চ কমিয়ে দিলেন, সময়ও কমিয়ে দিলেন, ব্রাঞ্চ ঠিক রাখেন, সময় 1 ঘন্টা বাড়িয়ে দেন, তাহলে দূরত্ব বজায় রাখবো। আপনার দোকান যখন খুলে দিলেন 24 ঘন্টা খোলা রাখেন, আমাদের চিন্তায় হয় না, পুলিশরা রাস্তায় থাকে। না, এখন তো সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত। আমি যখন বলেছিলাম, যখন প্রথম যখন খুললো গতবারে, আর সারাদিন খোলা রাখেন, এই 10টা পর্যন্ত মহিলারা যাবে, 10টার পর থেকে মানুষ, পুরুষ মানুষ তারা ঘুরে যাবে, সমস্যাটা কি? তো এই যে যে হোড়াহুড়ি, বাজারে গেলে যে হোড়াহুড়ি লাগছে, তো এই সমস্ত না করলে হয়তো আরো আমরা কম সংক্রমিত হতাম। এখন যে জায়গায় আমি এই জায়গায় নিয়ে রাজনীতি আমি করতে চাই না, কারণ এই করোনা কিন্তু কাউকে ছাড়তেছে না। বিএনপি চেয়ারপারসনকে ধরেছে, মোহাম্মদ নাসিম ভাইকেও নিয়ে গেছে। আমার নিজের আপন বোন হাসপাতালে ভর্তি, আত্মীয় স্বজনের ভিতরে অনেক। জনাব হাবিবুর রহমান হাবিব, আমি একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে শুনবো, এবং আপনার এই কথার সূত্র ধরেই আমি আপনাকে হয়তো বিরতির পরে সেই প্রশ্নটি করব, যে করোনা নিয়ে যেহেতু কোনো রাজনীতি নয়, কোনো দল মত নির্বিশেষে সবাই এর দ্বারা আক্রান্ত হচ্ছে, সেই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আপনাদের জনগণের পাশে দাঁড়ানোর ব্যাপারে এই দুর্যোগের সময় কি ভূমিকা ছিল, সেই সব বিষয়ে আপনি বলবেন। একটা বিরতি নিয়ে আসি, জন্য ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব, বিরতির আগে আমি আপনার কাছে ছিলাম এবং একটি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু তার আগে আমি একটু কমান্ডার সাবির আহমেদের কাছে যাব। কমান্ডার সাবির আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, যে ভ্যাকসিন এবং ভ্যারিয়েন্ট, এখানে টিকা ব্যবস্থাপনার যে আলোচনা সেটি যেমন এসেছে, পাশাপাশি যে ভারতীয় ভ্যারিয়েন্ট, এটি নিয়ে তো আসলেই আমাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, এবং একে প্রতিহত করবার জন্য সীমান্তবর্তী যেই এলাকাগুলো রয়েছে সেখানেও নজরদারি বাড়ানো হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে যদি একটু আপনি সেই বিষয়টি আলোকপাত করেন, যে সেই ব্যবস্থাটি কতটা যথাযথ হলো। আমি যদি ভুল না করে থাকি, আপনিও সীমান্তবর্তী এলাকারই মানুষ, আপনার এখানেই বা কি অবস্থা হলো, সেই বিষয়গুলোই যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলীকে, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার দুইজন শ্রদ্ধেয় সহ আলোচক বিন্দুকে। আসলে করোনা যে বিষয়টা, মানে আজকে বিশ্ব আমরা ভুগছি, সর্বশেষ যে ভ্যারিয়েন্ট গুলি এখন নিত্য নতুন ভ্যারিয়েন্ট বের হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এরপরে যে আরো কত কিছু হবে, এক আল্লাহ ছাড়া হয়তো কেউ জানে না। সর্বশেষ আমি কিন্তু যশোরের মানুষ, ইন্ডিয়ান সীমান্তবর্তী এলাকায় আমার বাড়ি। আজকে যেমন সর্বশেষ যে নিউজটা পেলাম, 8 জন যশোরেই আজকে ধরা পড়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট। আসলে এটা খুবই মানে আশঙ্কাজনক এবং খুবই দুর্ভাগ্যজনক, এবং এরা কেউই কিন্তু ভারতে যায়নি, ভয়াবহ একটা বিষয়। এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওনারা কেউই ভারতে যায়নি, মানে ভারত ফেরত নয় ওনারা। আমি সেই বিষয়টি হ্যাঁ, এরা ভারত থেকে ফেরার পরে এই 8 জন ধরা পড়েছে, এবং এদের 14 দিনের যে কোয়ারেন্টাইন, এটা কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে। আসলে এই ভ্যারিয়েন্টের তো এখন কোনো হিসাব কিতাব নেই, প্রায় 23টা ভ্যারিয়েন্ট এখন দেখা যাচ্ছে। এখন কোন ভ্যারিয়েন্ট যে আমাদের কোথায় যাবে, আর সরকারের যে বিষয়গুলি আমি একটু বলি, যেমন ঈদের 8 দিন পরে আমি এবার মানে ঈদের ছুটি শেষে বাড়ির থেকে আমি ফিরলাম। তো এই 8 দিন পরেও যে ফেরিটাতে আমি যেটাতে উঠতে পারলাম, এই ফেরিটাতে বোধহয় কয়েক হাজার লোক ছিল, 13টা গাড়ি ছিল, ছোট ছোট গাড়ি, মাত্র 3টে গাড়ি ওখানে ঢুকতে পেরেছিল, তাও পুলিশের সহযোগিতা অনেক কষ্টে। বাকি 10টা গাড়ি কিন্তু লোকের ঠেলাঠেলিতে গাড়ি ঢুকতেই পারে নাই। তো যে বিষয়গুলি, যে স্বাস্থ্য সচেতনতা, যে সামাজিক দূরত্ব, কোনো কিছুই কিন্তু সরকার চেষ্টা করেও, মানে পুলিশ মানে গতধর্ম হয়ে গেছে, আসলে মানুষ হয়ে গেছে সবকিছুর ঊর্ধ্বে, মানে কোনো কিছু তারা মানতে চায় না। তার যে করোনা হবে, দে ডোন্ট বদার, মানে সবার মনে হলো যে আমি আগে যাব, আমি আগে করব, আমি আগে সবকিছু করব, মানে হুড়াহুড়ি অবস্থা। তো সুতরাং সরকারের চেষ্টা যাই হোক, আসলে আমরা ব্যক্তি মানুষ যদি সচেতন না হই, আমরা নিজেরা যদি এই ভয়ে আতঙ্কিত না হই, আমরা যদি সচেতন না হই, তো একমাত্র আল্লাহ ছাড়া কারোর কিছু করার নেই। তবে সৌভাগ্য আমাদের এইটুকু যে আমেরিকার মতো এত মানে শক্তিশালী সব দিক থেকে একটা রাষ্ট্র যখন 6 লাখের ঊর্ধ্বে যাদের মৃত্যু সংখ্যা, সেখানে আমাদের বাংলাদেশে মাত্র 12,000 12,500 এ পর্যন্ত হয়েছে। এটা আল্লাহর রহমত। সাবির আহমেদ, আপনি যে বলছিলেন যে সরকারের আসলেই অনেক পদক্ষেপ নেয়ার পরেও মানুষ জনসচেতনতার অভাবেই এমনটা হচ্ছে, বা মানুষ মানছে না, সাধারণ মানুষের ভেতর সেই বিশ্বাস স্থাপন করা যাচ্ছে না, আপনার ভাষায় আপনি বলছেন যে দে ডোন্ট বোদার। আমার প্রশ্ন হচ্ছে যে তাদের ভেতর সেই
আস্থা তৈরি করা যাচ্ছে না কেন, কিংবা সেই বিশ্বাসটি জন্মানো যাচ্ছে না কেন, সেই সচেতনতা তৈরি করা যাচ্ছে না কেন? রাজনীতিবিদ হিসেবে আপনাদেরও কি দায় আছে কিনা? আপনারা যেহেতু এলাকার রাজনীতি করেন, বিভিন্ন সময় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করেন, তাদেরকে বোঝান, আপনাদের একটা প্রভাব তাদের উপর তো পড়বার কথাই, কিন্তু সেটি হচ্ছে না কেন? আসলে দেখেন, এই যে এইবার ঈদের কথাই যদি আমি বলি, যে মানুষকে কিন্তু সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে ঠেকানোর জন্য, যাতে ফেরি বন্ধ করে, লঞ্চ বন্ধ করে, স্পিডবোট বন্ধ করে কোনোভাবে যেন নদী পার হতে না পারে। সেটি তো গেল সরকারের পার্ট, কিন্তু আপনারা রাজনীতিবিদ হিসেবে কতটা এগিয়ে আসছেন? আমাকে একটা বলতে দেন, আমি সরকারের পার্টটা বলে দেন আমাদের পার্টি আছে। জি, আসলে এই গত 15-16 মাস মানে করোনা আমাদের দেশে আসার পর থেকে প্রত্যেকটা রাজনীতিবিদ কিন্তু এখন মানে অলস বসে আছে। আসলে তাদের যেমন ব্যক্তিগত, তাদেরও তেমন কোনো কিছু করার নেই, বলার নেই, তেমনি রাজনৈতিক ভাবেও তেমন কোনো কর্মসূচি দিয়ে কোনো লাভ হচ্ছে না। বাট বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা কর্মজীবী মানুষ এরা কিন্তু এই বছরে 2টা ঈদের সময় একটু ছুটি পায়। এটা হচ্ছে তাদের সবারই পরিবার পরিজনের সাথে তারা ঈদ করবে, এটা কিন্তু তাদের চিরন্তন একটা তাদের স্পৃহা, তাদের একটু ইচ্ছা থাকে। তো সেই ক্ষেত্রে সরকার যদি এত এইভাবে কঠোর না হয়, যদি বিকল্প কোনো রাস্তা, মানুষ সরকার কিন্তু চেষ্টা করে বন্ধ করতে পারে নাই। আমি পরে যমুনা ব্রিজ দিয়ে গেলাম, যমুনা ব্রিজে দেখি যে হাজার হাজার লোক ছোট ছোট বিভিন্ন মাইক্রোতে, বিভিন্ন পিক আপে, বিভিন্ন ভাবে, রিক্সা ভ্যানে বিভিন্ন ভাবে কিন্তু যাচ্ছে। কিন্তু সরকার যদি এই মানুষগুলিকে এইভাবে না করে, যদি পর্যাপ্ত পরিমাণে যাবেই যখন, তাহলে তোরা ভালোভাবে যায় এবং এত হুড়োহুড়ি করার দরকার নেই, সুন্দরভাবে যায়। কিন্তু সরকারও কিছু করতে পারলো না, মানুষ কিন্তু ঠিকই গেল। এবং যে আশঙ্কাটা করা হয়েছিল এই যাওয়ার ফলে, যে ফেরিতে যে হাজার হাজার মানুষ, আমাদের মানে পত্রিকাতে এসছে, টিভিতে আমরা সবাই দেখেছি, যে পরিমাণ মানে করোনা আরো আক্রান্ত হওয়ার কথা ছিল, যে আল্লাহর রহমত যে আমাদের সেই পরিমাণে কিন্তু আক্রান্ত হয়নি। ওই সর্বোচ্চ যে 115-16 জন লোক আমাদের দেশে একদিনে মৃত্যুবরণ করেছে, এর থেকে বেশি কিন্তু বাড়ে নাই। বিশ্বের অন্য ইন্ডিয়ার তুলনায় কিন্তু অনেক কমে আছে। তো বিশ্বের অনেক দেশের তুলনায় আমরা সেদিক থেকে হয়তো আমাদের রেজিস্ট্যান্স পাওয়ার অনেক বেটার, যার জন্য আমরা কিন্তু ভালো আছি। আর সরকারের আসলে হয়তো এখানে এই বর্তমান সরকার শুধু আমি না বলবো, আমি যদি অন্য কোনো গভর্নমেন্টও থাকতো, আসলে এর থেকে নতুন কিছু হয়তো কারোরই কিছু করার ছিল না। আমার সেই ব্যাপারে অবশ্য খুব একটা দ্বিমত নেই, কিন্তু আমি যেটি জানতে চেয়েছিলাম, আমি জানি না পরের পর্বে এসে আপনি সেটি বলবেন কিনা, আমি বলছিলাম যে রাজনৈতিক দল হিসেবে বা রাজনীতিবিদ হিসেবে আপনারা কতটা এগিয়ে যেতে পারলেন? কারণ অন্যান্য দুর্যোগের, যদিও এই কথাটিও একেবারেই মানে মেলানো যাবে না, কারণ বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, সেই সব জায়গায় যেভাবে ত্রাণ নিয়ে এগিয়ে আসা যায়, এই দুর্যোগে হয়তো স্বাস্থ্যবিধির কারণে সেভাবে যাওয়া যায় না, কিন্তু তারপরও আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, মানে সরকারি অন্যান্য সংগঠনগুলো যেভাবে এগিয়ে এসেছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কি ততটা এগিয়ে আসতে পারলো কিনা, আমি স্পেসিফিক আপনাদের জাতীয় পার্টি কতটা এগিয়ে আসতে পারলো সেটি জানতে চেয়েছিলাম। আশা করি পরের পর্ব হয়তো সেই বিষয়ে বলবেন। আমি হাবিবুর রহমান হাবিবের কাছে যাব। জি জনাব হাবিবুর রহমান হাবিব করেছিলেন, সেখানে আমরা প্রথমে আমরা মানুষকে সচেতন করার জন্য একটা রাজকীয় লিফলেট করেছিলাম, খুব সুন্দর, ঘরে রাখার মতো বিতরণ করলাম। আমরা জায়গায় জায়গায় পুলিশ বাধা দিল, তারপরেও আমরা বিতরণ করলাম। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্যই করলাম, হাত ধোয়ার জন্য বেসিন বসা দিলাম, সাবান দিয়ে আমরা। আমাদের ড্যাবের পক্ষ থেকে, রহমান ফাউন্ডেশন থেকে বহু পিপি এবং মাস্ক আমরা সাপ্লাই দিয়েছি, অস্বীকার করে দেখেছেন। পরবর্তী সময় দলের আমাদের ভারপ্রাপ্ত ছিলেন জনাব তারেক রহমান, উনি আমাদের উপরে এমন নির্দেশ জারি করলেন, কি আসে না আসে আমার দেখার বিষয় না, আপনাকে ত্রাণ কাজে অংশগ্রহণ করতে হবে। সেটি প্রথম ঢেউয়ের কথা আপনি বলছেন, কিন্তু আমি বলছি দ্বিতীয় ঢেউ না, আপনাদের শুরুতে ওই জায়গা থেকে উপলব্ধিটা না দেখতে পাইনি। সেটা আমি বললি যে আমার মতো একেবারে সবচেয়ে মানে রাজনৈতিক ভাবে, আর্থিক ভাবে দুর্বল আমি একটা ব্যক্তি, তারপর আমি 100 টন চাউল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে 53 টন দেওয়ার পর করোনা তখন ছেড়ে দিল। এখন না, আমি বলতে চাই আমাদের, আমি দল না, আমি সুবিধা করে বলি যে আমি যখন দিলাম, জি আমি যখন দিলাম বাকি করে, এখন আমার দলের পার্টির সদস্য, পাবনা জেলার সদস্য জিউর রহমান, তারপরে আমাদের এই যে এই কলেজের ভিপি ছিল বদরুন্নেসা মিরুপ্পা, সাথিয়া বেড়া, আমরা প্রত্যেকটা না, শিমুল বিশ্বাস, আমাদের যুব দলের মানে আমাদের ডাক্তার নুমান, আমরা ব্যাপক করে মানে আমি যখন দিলাম, আমি জেলার আহ্বায়ক, তখন সবাই তখন এটা দিতে, তখন তাদের ভিতরে একটা প্রতিযোগ শুরু হলো, আমরা চেষ্টা করেছি। এখন আপনাকে আমি বলি যে আমরা এই 3 জন মিলে এখানে একটা পুকুর আছে, মানে খাল আছে, পানি ছেঁকলাম,
আপনার বড় গামলা, আমার মেজো গামলা, তার ছোট গামলা, আমরা দুইজন মিলে সেঁকেই যাচ্ছি। আপনাদের বড় গামলা দিয়ে পানি সেঁকতে সেঁকতে ফুরা করে দিলেন, আর পানি সেঁকে আমরা পার করতে পারবো? আমরা যতই সচেতন করি না কেন, সরকার এমন এমন সিদ্ধান্ত হলো যে দলে দলে গার্মেন্টস কর্মীরা ঢাকা চলে আসলো, আবার দলে দলে ফিরে গেল। তাহলে আমার এই কথার কোনো বাস্তবতা থাকলো? এখন সেকেন্ড ডেট পদ্ধতি আসেন, কেউ কিন্তু কিছু করতেছে না। ধান কাটতে ছাত্রলীগ গিয়েছে, স্বেচ্ছাসেবী গিয়েছে, কার ধান কেটেছে? আওয়ামী লীগের বাড়ি, আওয়ামী লীগ করে যারা তারা। আবার ছাত্রদল যুবদল যারা ধান কাটতে গেছে, তারা বিএনপি সমর্থিত কৃষকের ধান কাটতে গেছে, একজন আপনার পাবেন এর বাইরে, যেটুকু কাটছে। এখন যে জিনিসটা আমি আপনাকে বলে যে ত্রাণ অংশগ্রহণ করার ক্ষেত্রে সরকার এখন, আজকে আমি একটা টিভি টক শো দেখলাম, এমপি আক্ষেপ করে বলছে যে প্রত্যেকটি জেলায় সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। সচিব হলো র্যাঙ্কে এমপিদের সে নিচের অবস্থান, তো সে যখন ওখানে সপত্য করবে, সে যখন ওখানে মাতব্বরি করবে, আমি যাব কোথায়? সম্পৃক্ত কোনো দলকে কিন্তু সম্পৃক্ত করে নাই। এখানে টোটালি একটা আমলা নির্ভরশীল সরকার হিসাবে তারা কিন্তু এগুলি বাঁচেন, তারা কিন্তু কাউকে চেনে না। তারা চেনে মেম্বারদের উপর দায়িত্ব দিয়েছে, এরা লোকরা প্রতিনিধি, কিন্তু উপর থেকে তদারকি করতেছে ডিসি সাহেব বা সচিব, এখান থেকে তাদের উপর তদারকি করতেছে। আমি জেনে বলতেছি, এখানে প্রকৃতপক্ষে যার পাওয়ার কথা অনেকেই সেখানে পায় নাই, মুখ চেনাচিনি হয়েছে। এই যে 50 লক্ষ আপনার বাংলাদেশে 4 কোটি লোক কিন্তু এই ত্রাণ খাওয়ার উপযোগী, সেখানে আমরা 35 লক্ষ 36 লক্ষ দেওয়ার পরে আর তো কাগজপত্র ঠিকঠাক হলো না। এর ভিতরে দেখা গেছে যে ঘুরে ফিরে কিছু মুখ চেনা লোক, যার পাওয়ার কথা না। এবার আপনি আসেন দেখেন, এবার 35 লাখের কথা বলছে, লিস্ট ওই তালিকায় আছে, হয়তো আর কিছু কমে যাবে। এখন আমি বলি জেনে বুঝে, আমি আজকে একটা ফার্স্ট টক শোতে ছিলাম, আমি জানার জন্য বললাম, আচ্ছা আপনার এরকম কি অবস্থা? বলছে আমি সরকারি চাকরি করতাম, করোনাকালীন সময় আমি একদিনও অফিসে জানি 80% আমরা পাই, আমাদের টাকা দেন। তো সুভাষ তার জানার ভিতরে আছে, যে পেশায় কোনো কার চালাক, কার সিএনজি চালাক, তার বাড়িতে কিন্তু সরকার প্রতি মাসে মাসে টাকা পাঠিয়ে দিয়েছে। আর আমাদের বাংলাদেশে একবার ওইবার দিয়েছিল, একবার এইবার দিচ্ছে। এই হলো আমাদের অবস্থা। তাহলে আমাদের অর্থনীতি, তাহলে আমরা কত দুর্বল। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, মিসম্যানেজমেন্ট, যে আমার যে সাব্বির আহমেদ যে কথাটি বললো, যদি চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা বাস ঢাকা আসতো, এক সিটি একজন করে, মাস্ক পরা দিতেন, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিতেন, ওখানে চলে যেত। এখন ওই লোক আমাদের আশ্রয় এখান থেকে যাচ্ছে আপনার গাজীপুর, ঢাকার থেকে গাজীপুর থেকে যাচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে যাচ্ছে সিরাজগঞ্জ বাসে, সিরাজগঞ্জ বাসে যাচ্ছে নাটোরের বাসে, নাটোরের বাসে রাজশাহীর বাসে, রাজশাহীর ওখান থেকে যাচ্ছে সে চাঁপাইনবাবগঞ্জ। তাহলে এই করোনাটা ঢাকার থেকে যখন যাচ্ছে, ছড়াতে যাচ্ছে, আসতেছে ছড়াতে, তা না করে যাবে, ওইভাবে সরকারকে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে ঠিক আছে তোমরা এইটা মেনটেন করে বাস আসবে। ওই অনেক সময় আছে না, যে আসলো প্যাসেঞ্জার নামলো, নিয়ে চলে গেল, যাও তুমি দূরে যাও, দূরে নাস্তা করো, দূরে যাও। না, সাধারণভাবে যখন চলাফেরা করে তখন হয়তো এটি সম্ভব, কিন্তু এখনই তো আমরা জেনারেলিও দেখেছি করোনা বাদে না, এই যে বললো কিন্তু উপচে পড়া ভিড়ই থাকে। না, ঈদের সময় ভিড় থাকে। দেখেন এই যে আপনার ইতে ফেরিতে যে ঘটনাগুলি ঘটলো, এটা গিনিস বুকে রেকর্ড হয়ে যাওয়ার কথা। এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলি, আমার গাড়িটাতে অ্যাক্সিডেন্ট করলো, তারপর আমি গেলাম পারে যমুনা ব্রিজ থেকে কড্ডার মোড় 1 কিলোমিটার, আমার 5.25 ঘন্টা লেগেছে। কেন? এইটা হলো সম্পূর্ণরূপে মনে হচ্ছে যে গাড়ির মিছিল, রাস্তা বাড়াচ্ছে। এটা হলো সরকার অব্যবস্থাপনা। জানতেছে যে ঈদ আসতেছে, উত্তরবঙ্গে কয়েক কোটি লোক বসবাস করে, গাড়ি যাবে সেখানে, বড় বাস না, ছোট গাড়ি সব, আরো বেশি গাড়ির সংখ্যা, একটা রাস্তা একটা করে গাড়ি পার করতেছে। আগের থেকে সরকার তো সিদ্ধান্ত নেওয়া উচিত যে ঈদের আগে আমাকে হয় কাজে হাত দেবো না, না দিলে মানুষের যাওয়ার মতো ব্যবস্থা করবো, কিছুই করলো না। তো এইভাবে করে চারিদিক থেকে যদি সরকার অব্যবস্থার মতো নিয়ে যায়, তাহলে আপনার জনগণকে লাভ, জনগণের কোনো দোষ নাই। আপনি জনগণ ঘরে আটকে রাখেন, জনগণ মাসের পর মাস থাকবে, তাকে খাবার দেবেন তো আপনি। সরকারি কর্মচারী ঘরে বসে থেকে বেতন পাচ্ছে, বোনাস পাচ্ছে, পয়লা বৈশাখের আপনার পাচ্ছে, উৎসব ভাতা পাচ্ছে, আর আপনার রিক্সা লাগ বেরোতে দিচ্ছেন না, ভ্যান লাগ বেরোতে, সিএনজি বেরোতে দিচ্ছেন, আপনার জুতা কারিগর সে বেরোতে পারছে না, মুড়ি বাসে, ঝাল মুড়ি বাড়ে, চার দোকানদার, টং দোকানদার, সে কি খাবে? বাধ্য হয়েছে তাদের জন্য সহায়তা দেওয়ার ব্যবস্থা। কোথায় সহায়তা? বললেন 35 লাখ পরিবার, 35 লাখ 4 কোটি লোকের সারা বছরেই 2,500 টাকা দিলে হয়?
না, পর্যায়ক্রমে হয়তো সেটির আরো পর্যায়ক্রমে ব্যবস্থা করা- হয় নাই। এ বিষয়ে আরো বিস্তারিত আমি পর্যায়ক্রমে শুনবো হয় আপনার কাছে। নাই, এইটাই হলো একটা বিরতি নিয়ে আসি। সমস্যা। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সঙ্গে আগে বেশ কিছু প্রসঙ্গে আলাপ করেছিলাম, আপনি হয়তো একে একে সেগুলো বিষয়ে বলবেন। তার মধ্যে একটি বিষয় দিয়ে যদি শুরু করেন, যে কথাটি জনাব হাবিবুর রহমান হাবিব বলবার চেষ্টা করেছেন, আমি জনসম্পৃক্ততার বিষয়টি দুজন রাজনীতিবিদদের কাছেই জানবার চেষ্টা করছিলাম। ওনাদের মূল কথা যেটি, বিশেষ করে হাবিবুর রহমান হাবিব যেটি বলছেন, যে প্রান্তিক পর্যায়ে বলি বা দায়িত্ব পালনের ক্ষেত্রে বলি, সরকারি কর্মকর্তাদের যে পরিমাণ প্রাধান্য দেয়া হয়েছে, তাতে করে হয়তো জনপ্রতিনিধি যারা, তারা সেই কার্যক্রমের সাথে ততটা সম্পৃক্ত থাকতে পারছে না। সেসব কারণে তৃণমূল পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে যেই সচেতনতা গড়ে উঠবার কথা ছিল, সেটি কাঙ্ক্ষিত হারে হচ্ছে না। আপনার কাছে কি মনে হয়? না, এই কথাগুলো আসছে, এটা আলোচনাটাও খুব জরুরি, কিন্তু একটু গভীরে প্রবেশ করা দরকার। আপনি যদি এখন বলা হচ্ছে যে আমলা নির্ভর সরকার, এক সময় বলা হয়েছে যে দলবাজি সরকার, তাহলে কি দুটোই ঠিক না একটা ঠিক? এটা তো রাজনীতির বিতর্ক। এবং হঠাৎ করে আজকে শুনলাম ছাত্র দল নাকি ধান কেটেছে। আমি আজ পর্যন্ত এতগুলো গণমাধ্যম প্রতিদিন দেখি, আমার বাসায় পত্রিকা বিভিন্ন জায়গার পক্ষ থেকে সব মিলে নিজে নিয়ে 17টি পত্রিকা যায়, অনলাইনে তো আছে, আমি অনলাইনে সম্পাদক, একজন সাপ্তাহিকের সম্পাদক। আমি এই প্রথম শুনলাম যে ছাত্র দল ধান কেটেছে। যাই হোক, আমি ছবি দেখাতে পারি। করতে পারে, যাই হোক, ছবি দেখাতে পারে। এখন সেটা পাবনা জেলায় কোন জেলায়, ঈশ্বরদীতে কোন জায়গায় হয়েছে, সেটা হাবিব ভাই বলতে পারবে। যাই হোক, ওই বিতর্কে আমি যাচ্ছি না। এই করোনাকালীন সময়ে বাংলাদেশের অর্থনীতি যে একটা মজবুত অবস্থায় আছে, সেটা যদি আপনি চোখ বন্ধ করে থাকেন তাহলে বলতে পারবেন, বলবেন হ্যাঁ মাথা পিছু আয় এখন ভারতের চেয়ে বেশি। বাংলাদেশের এই করোনাকালীন অর্থনীতির একটা বিস্ময়ের জায়গা জন্ম দিয়েছে। এবং যেই বিলেতের সংগঠনগুলো যারা অর্থনৈতিক গবেষণায় সারা পৃথিবীতে খুব উজ্জ্বল অবস্থায় আছে, সেন্টার ফর ইকোনমিক রিসার্চ, তারা বলে দিয়েছে যে এইভাবে যদি বাংলাদেশ চলতে থাকে 2035 সাল নাগাদ পৃথিবীর 25তম অর্থনৈতিক দেশ হবে। তা এরকম একটি জায়গা বাংলাদেশ যখন এসেছে, হ্যাঁ, ব্যর্থতার জায়গা আছে। এখন একটা কথা বলি, আমি একটু বলে নেই, আপনি অবশ্যই এই কথা কন্টিনিউ করবেন। মানে মাথাপিছু আয়ের কথা যেহেতু বললেন, সেই জন্য মানে এখানে তো যদিও মাথাপিছু আয়ের হিসাবটা একটা নির্দিষ্ট, মানে একটা সিস্টেমেটিক হিসাব রয়েছে, সেই হিসাব গতানুগতিক ভাবেই হিসাব হয়। কিন্তু আমরা তো সবাই জানি, যদি আমরা 5 জন লোক থাকি এবং যদি মাথাপিছু আয় $10 হয়, এবং দুজনের কাছে যদি $5 করে $10 থাকে, এবং বাকি 3 জনের কাছে যদি কোনো টাকা নাও থাকে, মাথাপিছু হিসাবে ওই 3 জনও $2 মালিক হয়ে যায়, কিন্তু আদতে তো তাদের হাতে কোনো টাকা নেই। বিষয়টি তো এইরকমই। আমার কিন্তু বামপন্থার দিকে আমার কিন্তু একটা ঝোঁক আছে। জি, আমি খুব খোলাখুলি টেলিভিশনের সামনে বলি, লিখিও আমি, যে আমি বাম ঘেঁষা আওয়ামী সমর্থক। তা আমি একটা কথা খোলাখুলি বলি, এই ব্যাখ্যাটা কিন্তু বামপন্থীদের ব্যাখ্যা, এবং এই ব্যাখ্যাটা তারা প্রায় কিন্তু দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মাথাপিছু আয় পৃথিবীতে একটা বড় রকমের সূচক, আপনাদের মানতে হবে। না অবশ্যই, আমি সেই কথাটা কিন্তু স্বীকার করে নিয়েছি, আগে বলেছি। অবশ্যই, ধন্যবাদ। জি, আপনি দেখেন, অপারেশনের জন্য পজিটিভ রোগীদের করোনা নেগেটিভ রিপোর্ট দিত তারা। আজকেই বাংলা ট্রিবিউনে একটি অনলাইনে এখনো পর্যন্ত শিরোনাম রয়েছে, একটু আগে দেখে আসলাম। এই ঢাকা শহরে, পুরন ঢাকায়, এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে একটু দূরেই এই কাজগুলো হতো। এগুলো কারা করছে? পাকিস্তানের তো নাগরিক এসে করেছে, ভারত থেকে নাগরিকরা এসে করেছে। এইরকম একটি ভয়ঙ্কর জায়গায় কিন্তু বাংলাদেশের মানুষের অংশগ্রহণ রয়েছে। এটা তো আমাদের জন্য খুবই একটা দুঃসংবাদের ব্যাপার। আমি যে ভ্যাকসিনের জায়গায় আমি ছিলাম, একটু আপনাকে উল্লেখ করি। আমি আগেও দৃঢ়তার সাথে বলছি, বাংলাদেশ যে ভ্যাকসিনেশন কার্যক্রম করেছে সারা পৃথিবীতে অনন্য। আমার সাথে কোনো তর্ক করতে পারে, কিন্তু আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে, আমাকে তথ্য দিতে হবে। আপনি দেখেন, গত 2 দিন আগে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন, প্রজেক্ট সিন্ডিকেটের একটা লেখার মধ্যে আমি পড়লাম যে সিটিএপি অর্থাৎ কোভিড-19 টেকনোলজি অ্যাক্সেস পুল, সেই পুলে যারা ভ্যাকসিন উৎপাদন করেছেন সেই ওষুধ কোম্পানিগুলো এই পুলে যোগ দেওয়ার কথা। দুর্ভাগ্যজনক, গত 1.5 বছরে একটি ওষুধ কোম্পানি যোগ দেয়নি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকে যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ যারা দেন, সেই সংস্থাটি তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র করোনার
পরিস্থিতিতে যে প্রতিক্রিয়া এবং নানান রকম প্রতিক্রিয়ার জন্য যে অর্থ ব্যয় করে, সেই অর্থ ব্যয় না করে mRNA ভ্যাকসিন যেটা ফাইজার বায়োনটেকের মডার্নার যে ভ্যাকসিনের কথা আমরা বলছি, সেই ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত। সার্বজনীন ভ্যাকসিন ব্যবস্থাপনা খুব জরুরি। আপনি জানেন ট্রিপসের যে কাউন্সিলে যেটা উঠে আসে এখনো পর্যন্ত তারা কিন্তু আলোচনা করছে না। আপনি মেধাস্বত্ব আইন দিয়ে আপনি ওই গুটি কত ওষুধ কোম্পানি এই ভ্যাকসিন উৎপাদনটাকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। গত বছরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই জাতিসংঘের যে সাধারণ অধিবেশন তার বক্তৃতায় বলেছেন, দুটি বিষয় উল্লেখযোগ্য হয়ে বলেছেন যে আমাদের এই যে মেধাস্বত্ব আইনের ছাড় দিতে হবে, যেটা জো বাইডেন পর্যন্ত পরবর্তীতে আপনি নিশ্চয়ই দেখেছেন, স্বীকার করেছেন যেটা হওয়া উচিত, এবং আমাদের এই যে উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত কারিগরি জ্ঞান, সেই জ্ঞানটা অনুন্নত দেশকেও দিতে হবে যাতে সার্বজনীন ভ্যাকসিন ব্যবস্থাপনা থাকে। আমরা যখন টিকা কিনেছিলাম সিরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি ডোজ, বলা হয়েছিল এই ভ্যাকসিন কার্যকরী না, এই ভ্যাকসিন ইন্ডিয়ান ভ্যাকসিন, বলা হয়েছিল এই ভ্যাকসিন বেশি দামে কিনা হচ্ছে, অনেক বিতর্ক হয়েছে, কিন্তু সবচেয়ে স্বল্প মূল্যে বাংলাদেশ ভ্যাকসিন কিনেছে। এবং আজকে যে চীনের সিনোফার্ম সেটা আমরা কিনছি $10 দিয়ে। আপনি খুব জানেন উৎপাদনের প্রথম দিকে কিন্তু দাম বেশি হয়, যখন সময় যায় উৎপাদন যেহেতু বেশি হয়, মানুষ যখন মার্কেট সাইজ যখন বড় হয়ে যায় তখন জিনিসের দাম কমে আসে। এখনো পর্যন্ত সিনোফার্মেরটা কিনতে হচ্ছে আমার $10 দিয়ে, খেয়াল করার বিষয় কিন্তু। এবং তারা বলে দিয়েছে, রাশিয়া এবং চীন উভয়ই বলে দিয়েছে কোনো প্রকার তথ্য, এই প্রযুক্তির তথ্য কিংবা চুক্তির তথ্য বাইরে দেওয়া যাবে না, ডিসক্লোজ করা যাবে না। অতএব নানান রকম সংকট কিন্তু সারা পৃথিবীতে আছে। আমি যে কথাটি খুব দৃঢ়তার সাথে বলি, আমি যে PREP4ALL অর্থাৎ প্রিপারেশন ফর অল যে সংস্থার নামটি বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা বলেছে এই অর্থ বিনিয়োগ করা উচিত সার্বজনীন ভ্যাকসিন উৎপাদন কার্যক্রমে। আমার খুব দুঃখের বিষয়, ধনী 10টি দেশ 80% ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে, অথচ পৃথিবীতে 8% ভ্যাকসিন, জনসংখ্যার 8% প্রথম ডোজটি পর্যন্ত পায়নি। সেই জায়গায় বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ ভাবে এগিয়েছে, আমি আবারও বলছি, আমরা যদি একসাথেও যদি 9 কোটি 80 লক্ষ ভ্যাকসিন পেতাম, আমরা কিন্তু কার্যক্রমটা চালাতে পারতাম। ভ্যাকসিনের ব্যাপারটি একেবারেই স্পষ্ট। আপনি আমরা নির্ভরের যে বিষয়টি বলছিলেন সেটি নিয়ে আপনি বলবেন, কিন্তু আমি একটু শুনে আসি কমান্ডার সাবির আহমেদের কাছে। জনাব সাবির আহমেদ, আপনি শুনছিলেন, আমি বিরতির আগে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে রাজনীতিবিদ হিসেবে আপনারা কতটুকু দায়িত্ব পালন করতে পারলেন, বিশেষ করে জনগণের ভিতর জনসম্পৃক্ত, জনসচেতনতা তৈরি করার বিষয়ে, সেটি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। এবার ঈদের কথাই বলি যে আসলে সুভাষ দা যে কথাটা বললেন যে বাংলাদেশের অর্থনীতি এখন অনেক উন্নত হয়েছে, ঠিক আছে, আমি থিওরিটিক্যালি আমি মেনে নিলাম, বাট প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষের যে দুরবস্থা, তাদের যে করুণ অবস্থা, এটা গ্রামে না গেলে আসলে বোঝা যায় না। আমি প্রতিবারই কিন্তু ঈদের সময় কিছু ঈদ সামগ্রী গরিব মানুষদের কাছে বিতরণ করি। এবারও একটা প্রস্তুতি নিয়ে গেছিলাম, হয়তো 1000 জনকে আমি দিব, কোনো দল হিসাবে না, আমার এলাকার আশেপাশে কয়েকটা গ্রামের সাধারণ মানুষকে, দরিদ্র মানুষকে আমি দান করব। আসলে আমি যখন 3 দিন ধরে আমি এটা ডিস্ট্রিবিউট করলাম, আমার তো প্ল্যান ছিল 1000-এর ভিতরে আমি শেষ করব, আমি পরে 1400-তে যাই আমি কিন্তু শেষ করতে পারি নাই। তারপরেও অনেক লোক ছিল, তারপরে কিছু পয়সা টয়সা দিয়ে যাও তাদেরকে বিদায় করেছি। মানুষের যে দুরবস্থা আসলে মানে যে দেখলেই খুব মায়া লাগে, খুব দুঃখ হয় যে আসলে আমরা থিওরিটিক্যালি মনে করছি আমরা ইকোনমিক্যালি অনেক সলভেন্ট, অনেক বড় লোক হচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার দলের চেয়ারম্যান কিন্তু আমাদের নেতৃবৃন্দকে বলে দিয়েছিলেন যে আসলে আমরা দলীয় ভাবে বা আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু করতে পারছি না, বিকজ করোনার যে মানে এপিডেমিক যে অবস্থা, আমরা কিছু করতে পারছি না। সুতরাং তোমরা যে পারো, যে এলাকায় যদি যাও, তোমরা তোমাদের মতো করে সবাইকে যতটুকু পারো চেষ্টা করো, যাতে মানুষ অন্তত মনে করবে যে আমাদের দুর্দিনে এরা এসেছিল। আমরা ওইটা মাথায় করেই কিন্তু এই কাজগুলি করেছি। আসলে এখানে কোনো দলের ক্রেডিট হিসাবে না, যে মানুষের জন্য আসলে হয়তো ওইটাই ছিল এবার ঈদে তার ঈদের সেমাই চিনি খাওয়ার একটা বন্দোবস্ত। আমি ওইটুকু না দিলে হয়তো তার পরিবার এটা পেত না। মানে মানবিক দিকটাকেই আমরা কিন্তু বিবেচনা করেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটু এখানে বলতেই চাই যে সেটা হচ্ছে যে ধরেন
ভারত থেকে আমাদের অনেক কিছুই আমাদের আনতে হয়, আমরা আনি, কিন্তু ভারত থেকে এমন সময় আনি এবং এমন সময় যখন তারা দেয় যখন আমাদের প্রয়োজন হয় না। যে আজকে আমাদের যে ভ্যাকসিনটা তাদের সাথে আমাদের চুক্তিপত্র হলো 3 কোটি ডোজ আমাদেরকে দিবে, কিছু অংশ দিয়েই কিন্তু হঠাৎ করে দেখেন তারা মুখটা ঘুরিয়ে নিল। এখন না, আমাদের সেটা তো বিকল্প একটা কোনো প্রেক্ষাপট ছিল। ব্যবস্থা সেটি উচিত ছিল, যেটা অলরেডি সরকার করে নাই। সুভাষ সিংহ রায় আমাদের বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী আমরা সেই কিন্তু ব্যাখ্যাটি এই পেয়েছি। আমি পদক্ষেপটা নেয়নি। সেই বিষয়ে কথা বলতে চাই না। সেই ব্যাখ্যাটি আমরা পেয়েছি যে কেন, কোন পরিস্থিতিতে, ভারতের এখন কি অবস্থা, কোন কারণে তারা দিতে পারলো না, এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এই বিষয়গুলো একেবারেই না, পরিষ্কার। আমি সেটা বলছি না, ভারত দিতে পারেনি, আমি সেটা তাদের, আমি বললাম যে মনে করেন যে আমাদের গত বছরে পেঁয়াজের কথা ধরে, পেঁয়াজ পেতে পেতে হঠাৎ করে এলসি টেলসি অনেক কিছু হলো, হঠাৎ করে পেঁয়াজ নাই, পেঁয়াজ জি, তাদের সেটি একটি ভিন্ন আলোচনা। সেই আলোচনা আজকের আলোচনার মতন মানে সামঞ্জস্য। উৎপাদন বাড়াতে হবে। জি, আমি যেই বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে সীমান্তে আসলে কোন ধরনের ব্যবস্থাপনা নিলে নতুন যে ভেরিয়েন্ট আমরা উদ্বেগ উৎকণ্ঠায় আছি, সেই জায়গায় আপনি যদি একটু বলেন যে সেই জায়গাতে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, সেটি একটু বলেন আসলে খুব সংক্ষেপে। ইতিমধ্যে আমরা জানি যে আমাদের 7টা জেলাতে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে, সীমান্তবর্তী যে 7টা জেলা। তো আমি আমার জেলার কথা, আমি ডিসির সাথে কথা বললাম, তো বললো যে এ পর্যন্ত যে 8 জনের কথা যেটা বললাম, যে 8 জনকে পাওয়া গেছে এবং তাদের জনাব সাব্বির আহমেদ, একজন দর্শক আছেন, একটা ফোন নেবার চেষ্টা করব। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউম শূন্য নামিয়ে নেবেন। জি 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 জি, কে বলছেন, আমি কোথেকে প্রশ্ন বলছেন? করতে চেয়েছিলাম, কে বলছেন, কোথেকে আপনারা বলছেন? সকলেই আলোচনা করতেছেন এবং সুন্দরভাবে আপনারা এই ভ্যাকসিনের ব্যাপারে আলোচনা করতেছেন এবং সবসময় আপনাদের টক শো আমি কিন্তু ফলো করি। আমি একজন নগণ্য মানুষ হয়ে আপনাদের এটিএমকে আমি কিন্তু সবসময় ফলো করি। তবে সুভাষ সিংহ রায় সাহেবকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে উনি সবসময় অনার করে কথা বলেন এবং বর্তমান সরকারকে অনার করে কথা বলেন এবং সেই সঙ্গে এবং উনি যে একজন জ্ঞানী ব্যক্তি, আপনারা সকলেই জ্ঞানী ব্যক্তি, আপনাদেরকে খুব আমি পছন্দ করি, এই জন্য আমি একটা ফোন দিলাম। এবং সুভাষ সিংহ রায় সাহেবকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমি নগণ্য একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে। জি জি, আপনি প্রশ্নটি করুন খুব সংক্ষেপে। হ্যাঁ, আমরা এই যে নগণ্য যে জনগণ আছি এবং তৃণমূল পর্যায়ে যে জনগণ আছি, অসহায় দরিদ্ররা যে আছে, এরা কিভাবে ভ্যাকসিন পেতে পারে এবং অসংখ্য ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। আচ্ছা, আপনার এক ছোট উত্তর দিচ্ছি, একদম ছোট্ট, জি। প্রাসঙ্গিক ভাবে। ভারত কিন্তু ভ্যাকসিন উৎপাদনকারী দেশ, তাদের দুটো ভ্যাকসিন উৎপাদন হয়, একটা সিরাম ইনস্টিটিউটের যেটা আমরা কোভিশিল্ড, আর ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। জি, তারা এখনো পর্যন্ত 4% ভ্যাকসিন দিতে পারে নাই। 1 2 হচ্ছে তাদের ভ্যাকসিন বেসরকারি পর্যায়ে 600 টাকা করে কিনতে হচ্ছে এবং বেসরকারি পর্যায়ে 1200 রুপি দিয়ে কিনতে হচ্ছে এবং 2 দিন 3 দিন পর সারারাত লাইন দিয়ে তারা ভ্যাকসিনেশন করতে পারছে। অতএব বাংলাদেশের সরকার শেষ করতে হবে। একেবারে বিনামূল্যে এই ভ্যাকসিন কার্যক্রম শুরুতেই করেছে এবং ভ্যাকসিন কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে। সুতরাং অতএব সেই তৃণমূল সবাই ভ্যাকসিন পর্যায়ের পাবেন। মানুষটিও সেই সবাই ভ্যাকসিন ভ্যাকসিন পাবে। করবেন, তাকে এই আগ্রহী ব্যাপারে। হওয়ার সাথে থেকে তাকে এই লিপিবদ্ধ করতে হবে এবং সেটাকে আপনাকে নিবন্ধন করতে হবে। অসংখ্য ধন্যবাদ। সাবির আহমেদ, আপনার কথা শেষ করবেন, আমি জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে যাব। জি, আমি বলছিলাম যে ওই মানে আমার দলের চেয়ারম্যান আমাদের বলেছিলেন, না, আপনি সীমান্ত ব্যবস্থাপনার কথা বলছিলেন। ও আচ্ছা, সীমান্তের বিষয়টা যেটা জি। আমি যশোর ডিসির সাথে আমি কথা বললাম আজকে বিকাল বেলায়, উনি বললেন যে ইতিমধ্যে আমাদের কাছে 8 জন অ্যাফেক্টেড মানে পেশেন্ট এসেছে ইন্ডিয়া থেকে, তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইনে দেওয়া হয়েছে। তো ইমার্জেন্সি ভিত্তিতে এবং তাদের স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে, সো দ্যাট তারা যেন পালায় যেতে না পারে বা কোনো জি। ভয় ভীতি না হয়, তাদের যত রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এটা আমি কিন্তু শুধু যশোরের কথা বলছি, শুধু যশোর না, হয়তো সীমান্তবর্তী এখন ভারত আমাদের জন্য একটা অ্যালার্মিং পয়েন্ট হয়ে গেছে। রাইট। তো আমাদের দেশের থেকে যারা ওখানে বিভিন্ন কারণে গেছে, তারা ফিরে আসলে যেন যে কোনো মূল্যে তাদের 14 ডেজের কোয়ারেন্টাইনে রেখে তাদের প্রপার ট্রিটমেন্ট করে
তারপরে যেন তাদেরকে ছাড়া হয়, so that ওই ভ্যারিয়েন্ট গুলি যেন এটাই হচ্ছে, কিন্তু আমদানি রপ্তানি যেহেতু সেটা অব্যাহত নেওয়া আছে, উচিত। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেহেতু আসতে হচ্ছে, সুতরাং সেই সব জায়গায় ট্রাকগুলো কিংবা পণ্য লোডিং আনলোডিং এর ক্ষেত্রে কি ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে সেগুলো নিয়ে হয়তো আরো গুরুত্ব দিতে হবে। অসংখ্য ধন্যবাদ কমান্ডার সাব্বির আহমেদ। আমি জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে যাব, শেষ মন্তব্য শুনবো আপনার। হ্যাঁ, শেষ মন্তব্য আমার সুভাষ সিংহ রায়কে বলতে চাই যে আমার এলাকায় যেটা দেখেছি, ছাত্র দলের কলেজের প্রেসিডেন্ট প্রশাসন নির্বাচন করলো, ওরা নিজেরা ধান কেটেছে, অনেককে আমি দেখেছি। জি। কাটে নাই হলপ করে বলার জি, এখন কোনো সুযোগ নেই। সার্বিকভাবে যদি আলোচনা- দ্বিতীয়ত কথা বলে আমার খুব ঘোর আপত্তি, আমার যেখানে 3-4 কোটি মানুষ বেকার হয়ে গেছে, যেখানে আমার গার্মেন্টসের উৎপাদন বাড়ে নাই বলেই প্রণোদনা দিতে হচ্ছে, যেখানে আমার কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হচ্ছে না, যেখানে আমার সমস্ত সুগার মিলগুলি বন্ধ করে দেওয়া হলো, যেখানে আমার সমস্ত পাট কলগুলো বন্ধ করে দেওয়া হলো, যেখানে প্রবাসী থেকে 6-7 লক্ষ মানুষের তার ফিরে যেতে পারলো না, যারা আছে প্রবাসে তারা তাদের সব জায়গায় চাকরি সব এখন ফিরে পায় নাই, 30 সেকেন্ড। তাদের বেতন শেষ বাড়ে করুন, নাই, শেষ করুন। তাহলে আমার মাথা পিছু ইনকাম বাড়ে কি করে? আমি এটা তো বুঝি না, কিভাবে পারে বলুন তো? রেমিটেন্স কিন্তু আগের চেয়ে বাড়ছে। না না, হ্যাঁ এইটাই তো রেমিটেন্স প্রশ্ন, এসেছে আগের হ্যাঁ, চেয়ে। এইটাই এর ভিতরে আগের reform চেয়ে করা বেশি। কিভাবে হবে? আপনার লোক চলে রপ্তানি আসলো, আগের চেয়ে বেড়েছে কিছু। লোক আসলে একটা রপ্তানি, আপনি গার্মেন্টস যদি বেড়েই যায়, আপনি তো অন্য কোনো কি রপ্তানি করেন আপনি? গার্মেন্টস ছাড়া? Garments এর সবচেয়ে বেশি, গার্মেন্টস কি? 80% এর উপর। এটা হলো একটা বড় দর্জি, এত কিছু না। মানে সেই জায়গায় নেই, সেই জায়গায় আপনি সেই সাইকেল বাড়ছেন। তোমার দেশ না এটা। আপনি বাড়ছেন তো এইটুকু, আপনি সেলাই করি, এটা তো মজুরি। জি, না 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 না, এছাড়া ভুল, অন্যান্য ভুল, ভুল, ভুল। আর কি আছে? আরো পণ্য না, কোন আসছে, পণ্য, বৈচিত্র্য এর আসছে। ভিতরে কোন পণ্য বৈচিত্র্য আপনি নিয়ে আসেন বলেন তো? যদি আপনার পণ্য রপ্তানি বাড়তোই, যদি আপনি ধরেন আরে একটা কি চামড়া, পরিমাণে শাকসবজি রপ্তানি একটা হয় চামড়া, সেটাই আপনি আরে ভাববেন। করোনাকালীন সময় অসংখ্য কয়টা ধন্যবাদ। শাকসবজি রপ্তানি হয়? আমাদের শেষ করতে আমার হবে, কাছে ভুল অর্থনীতির তথ্য না আলোচনা দিয়ে, নিয়ে বিরাট তারপরে আলোচনা করতে মানুষের হবে। বেতন বাড়ে নাই, কোনো এই কিছু বাড়ে নাই, সময়ের এইগুলি সীমা বলে অল্পতার জন্য এই আলোচনা আগানো আপনার যাচ্ছে না। শেষ করা যাবে না। আমি একবার 30 না, আমার সেকেন্ড একটা সেকেন্ডের কথা বলে শেষ করে আচ্ছা, দিই। এক সেকেন্ড। হাবিব ভাই, শেষ আমার করুন। কথা হলো যে সুভাষ যে কথা বলে আমরা করোনা ভ্যাকসিন প্রথমবার দিয়েছি, এখন কোথায়? এখন চলছে, কোথায়? এখনো চলছে। এখন বন্ধ, কোথায় বন্ধ? টোটালি বন্ধ। কি বলেন? প্রথম ডোজ প্রথম ডোজ বন্ধ, চলছে। দ্বিতীয় ডোজও এই যে, এই যে, শেষের দিকে। এই যে, জি। এটাই সমস্যা। হ্যাঁ। রাজনীতিবিদরা বাংলাদেশের 30 সেকেন্ড। মানুষকে না, শেষ এখন করবে। নাই তো রে ভাই। আমি বলছেন বাংলাদেশের আজকে মানুষ আসলে তারপর কালকে আমাকে থেকে বলতে দেন, বলবো। শেষ হ্যাঁ, সময় বলো। হিসেবে যাবো জি। তো। বলো। 30 সেকেন্ড। বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষকে বোকা মনে করে। বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না। এই যে সাব্বির ভাই বললেন যে মানুষ গিয়েছে, গণপরিবহন যদি পুরোটা খোলা থাকতো তাহলে 1,30,00,000 থেকে 1.5 কোটি মানুষ যেত, বয়স্ক মানুষ যেত। মোবাইল ফোনের তথ্য অনুযায়ী 71 লক্ষ মোবাইল সিম ঢাকার বাইরে গিয়েছে এই বন্ধের সময়। তার মানে যদি 2 দিয়ে ভাগ করেন 35 লক্ষ, কারণ প্রতিদিন মানুষের ঘরে 2টো করে সিম আছে। সেই 40 লক্ষ মানুষ গিয়েছে, বাদ বাকিটা বয়স্ক লোক যেতে পারে না। যারা কমান্ডো কায়দায় ওই নদী পার দিয়েছে, দড়ি সাঁতরায় গিয়েছে, পানি সাঁতরায় গিয়েছে, তারাই কিন্তু গিয়েছে। এবং সেই জায়গায় একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা সরকার এই গণপরিবহন বন্ধ রেখেছে বলে এটা কোনো সম্ভব হয়েছে। অথবা হঠাৎ করে বলে দেখা খুব সম্ভব। অসংখ্য অর্থনৈতিক কথা বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কাকে রিজার্ভ থেকে $20 কোটি দিয়েছে সোয়াপ হিসেবে প্রথমবারের মতো। এবং এটা জি। আমাদের অর্থনীতির জন্য কত বড় একটা ইতিবাচক সংবাদ। রাজনীতিবিদরা যদি না বোঝেন আমার কিছু বলবার দেশের নাই। মানুষের অবস্থা কোন অবস্থা আপনাদের কোথায় অবস্থা আছে জানেন না এটা তো? বুঝতে হবে আপনাদের ভাইয়া। 3 জনকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ।